জয় হিন্দ। আজকে আমরা আলোচনা করব যে বা আমরা এবার পড়তে বা বুঝতে স্টার্ট করব ক্লাস 9-এর জীবন বিজ্ঞান, আধুনিক জীবন বিজ্ঞান ও পরিবেশ। এই ক্লাস 9-এর সিলেবাসে প্রায় 5টি অধ্যায় আছে। কটি অধ্যায়? 5টি অধ্যায়। 5টি অধ্যায়ের মধ্যে এবার টপিক ভাগ করে দেওয়া হয়েছে। তার মধ্যে প্রথম অধ্যায় হচ্ছে যে জীবন ও তার বৈচিত্র্য এর, এবং কিছু টপিক আছে 1.1, 1.2, 1.3। তো আমরা প্রথমে জেনে নিই জীবনের প্রধান বৈচিত্র্য বা বৈশিষ্ট্য কী। তাহলে আমরা এবার 1.1 কি বলছে যে জীবের প্রধান বৈশিষ্ট্য। জীব কাদের বলবো আমরা, এদের বৈশিষ্ট্য কি হতে পারে? তো আমরা জীব তাদেরকেই বলবো এবং বৈশিষ্ট্য বলবো। এবং যেমন আমাদের চোখের সামনে যত কিছুই দেখছি, আমি এখানটায় চেয়ার, টেবিল, বাল্ব, ঘড়ি, তারপরে ইট, পাথর, বালি, সিমেন্ট, এগুলো সব আমরা চোখে দেখতে পাই। যেমন আমার হাতে আছে মার্কার, পেন, এবং জীবের মধ্যে কিছু গরু, ছাগল, ভেড়া, এগুলো আমরা চোখের সামনে দেখতে পাই। তাহলে এদেরকে আমরা কি বলবো, এদের বৈচিত্র্য কিভাবে চিনব, কোনটাকে কিভাবে ভাগ করব? যেমন ইট কি হয়ে যাবে, ইটের তো কোনো প্রাণ নেই, তার জন্য ওকে আমরা জড় বলবো। কিন্তু গরু, ছাগল, মানুষ, আমাদের কি আছে? প্রাণ আছে। আমরা কি বলবো? আমরা জীব। তাহলে যাদের প্রাণ আছে, যারা নড়াচড়া করতে পারে নিজের ইচ্ছা মতো, তাদেরকে আমরা জড় বলবো। আর যারা নিজের ইচ্ছা মতো চলাফেরা করতে পারে না, যেমন টেবিল, বই, ইট, পাথর, বালি, ফ্যান, তারপরে ঘড়ি, দরজা, মানে এই সমস্তগুলো বস্তুগুলো এরা নিজে হাতে কোনো কিছু করতে পারে না। এরা কারো সাহায্য নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে, তার জন্য এদেরকে বলি আমরা জড়। আর যেগুলো নিজের ইচ্ছায় যেতে পারে, যেমন হচ্ছে ছাগল, গরু, ভেড়া, তারপরে মুরগি, পিঁপড়ে, এগুলো নিজের ইচ্ছা মতো যেখান ইচ্ছা সেখান চলে যায়। এমনকি মানুষও নিজের ইচ্ছা মতো যাওয়া আসা, চলাফেরা, উঠা বসা, শোয়া, ঘুমানো নিজের ইচ্ছা মতোই করে। তো এদেরকে আমরা জীব বলবো। এবার বলবে যে গাছ, গাছও হচ্ছে জীব, গাছেরও প্রাণ আছে, গাছও সাড়া দেয়। আমরা এবার এগুলোকে আমরা 10টি ভাগে ভাগ করেছি। কটি ভাগে? 10টি ভাগে। এবার আমরা কিভাবে চিনব? পৃথিবীতে তো এত কিছু আছে, তো আমাদেরকে কিছু চিনতে হবে। তো কিভাবে চিনব এবং তা নিয়ে আমরা আলোচনা করব। যেমন, এবং এর মধ্যে প্রথম 1 নম্বরে আসে যে উত্তেজিত। কি আছে? উত্তেজিত। উত্তেজিত, উত্তেজিত মানে কি? কাকে আমরা জড় বলবো আর কাকে আমরা কি বলবো? জীব বলবো। এবং জীবের মধ্যে 10টি ভাগ আছে, এদেরকে আমরা কি বলবো? জীব জগতের বৈচিত্র্য। প্রথমত উত্তেজিত। উত্তেজিত মানে হচ্ছে সাড়া প্রদান করে। তাহলে সাড়া প্রদান কারা করে? যাদের মধ্যে প্রাণ আছে। যেমন ধরো এখানটা একটা মেয়ে, একে যদি আমি এর হাতে যদি আমি চিমটি কাটি, এমনি করে চিমটি কাটি, তো কি করবে? আ করে চিল্লিয়ে উঠবে। বা একে যদি আমি মারি এমনি করে ঠক ঠক করে, যে ও লাগছে, তার মানে কি? এ আমাকে সাড়া দিছে। মানে কি মনে করব আমি? এই জীব। আর একই রকম ভাবে একটা ইট, এখানটাই একটা ইট রাখলাম, ইটটাকে যদি এমনি করে ঠুকি, ঠক ঠক ঠক, ও কিছুই বলবে না, কোনো আওয়াজ দিবে না। একে ইটকে দুভাগ করে দিলাম, এক ভাগ আধলা বলে, একে আধলা আধলা করে দিলাম, কিন্তু এ কোনো সাড়া দেয় না। তাহলে প্রথমত 1 নম্বর হচ্ছে উত্তেজিত থাকলে সাড়া দিবে। কি থাকবে? সাড়া দিবে। আমি কাউকে যদি মারি তো ব্যথার অনুভব করবে এবং সাড়া দেবে যে আমাকে কেন মারছো। তো বুঝতে পারলাম
জীবের ক্ষেত্রে। আর জড়ের ক্ষেত্রে জড় কিন্তু কোনো সাড়া দেবে না, কিন্তু জীব সাড়া দেবে। তাহলে যে সমস্ত প্রাণী সাড়া দেবে তারা হচ্ছে জীব। তাহলে কিসে আসবে এরা? উত্তেজিতই। 2 নম্বরে আসে যে হচ্ছে বিপাক। কি? বিপাক। বিপাক কাকে বলবো? ধরো কোনো একটা মানুষ, ছাগল, ভেড়া, এরা কি একটা রাসায়নিক প্রক্রিয়া চলে। কীরকম রাসায়নিক প্রক্রিয়া? যেমন আমরা অক্সিজেন নিচ্ছি, ছাগল গরু অক্সিজেন নেয়। এই অক্সিজেন কি হয়? আমাদের শরীরের ভিতরে চলে যায়, আমাদের রক্তকে পরিষ্কার করে, আমাদেরকে বেঁচে থাকতে সাহায্য করে। অক্সিজেন না থাকলে তো আমরা বেঁচে থাকবো না। আবার জল, যেমন জল মানে কি? জীবন। আমরা জল পান করছি, গ্রহণ করছি, যেটা শরীরের দরকার, বাদবাকি বার হয়ে যাচ্ছে, ওটা রচনতন্ত্র পড়ে পড়বো। তাহলে এই সমস্ত রাসায়নিক একটা প্রক্রিয়া চলে। খাবার খাচ্ছি, হজম হচ্ছে, শরীর প্রোটিন নিয়ে নিচ্ছে, বাদবাকি শরীর থেকে বার হয়ে যাচ্ছে। একটা বিপাকীয় পদ্ধতি থাকে, রাসায়নিক পদ্ধতি থাকে, এটা প্রক্রিয়াটা একটা সার্কেলের মধ্যে চলে। তাহলে সেই সমস্তকে আমরা বলবো জীব। কিন্তু যেমন হচ্ছে মানুষ, মানুষ জল খায়, ডিম খায়, মাছ খায়, গোশ খায়, সবই খায়, পেটের ভিতরে যায়, হজম হয়, একটা রাসায়নিক প্রক্রিয়া চলে, হাইড্রোক্লোরিক সঙ্গে মিক্স হয়ে ওইটা হজম হয়। হজম হওয়ার পর শরীরের মধ্যে প্রোটিন শোষণ করে, প্রোটিন শোষণ হওয়ার পর বাদবাকি যেগুলো আবর্জনা, বজ্র পদার্থ, সেগুলো শরীর থেকে বার হয়ে যায়, বাদবাকি প্রোটিনটা আমাদের শরীরের কাজে লাগে। আর একই ক্ষেত্রে যদি আমি এবার একটা টেবিল নিই, টেবিল নিই, যদি টেবিল, এই টেবিলকে যদি মনে করি আমি যদি জল খাওয়াবো, 10টার সময় নাস্তা করাবো, তাহলে কিন্তু ও কি করবে? টেবিলে বসে আমি নাস্তা করব, জল আমি খাবো, কিন্তু টেবিলের কোনো খাওয়ার ক্ষমতা নাই। সেটা কি আসবে? সেটা আসবে জড়। কিন্তু মানুষের কি বিপাকীয় পদ্ধতি হয়। তাহলে মানুষ 2 নম্বর পদ্ধতি কি করলো? প্রয়োগ করলো, সেটাও সাফল্য হলো। 1 নম্বর পদ্ধতি, সেটাও সাফল্য হলো। 3 নম্বর পদ্ধতি হচ্ছে যে 3 নম্বর পদ্ধতিকে কিসে আসে? যে আকার ও আকৃতি থাকবে। কি থাকবে? আকার আকৃতি। আকার ও আকৃতি। যেমন ধরো আমাকে দেখতে পাচ্ছ যে জীবের আকার আকৃতি একবারে সঠিক থাকে, কিছু ক্ষেত্রে ওটা আলাদা হয়, ওটা মানে ডিজিজ বা রোগ চ্যাপ্টার বা ক্রোমোজোম চ্যাপ্টারে আলাদা পড়বো আমরা। যেমন আমার চোখ পিছন দিকে থাকার তো কথা নয়, সামনের দিকে থাকার কথা, সামনে আছে। আমার নাক সামনে থাকার কথা, সামনে আছে। মুখ, আমার মুখের সাইজ এরকম একটিপ লম্বা লয়, 4 আঙুল, 4 আঙুল আছে। আমার হাত, এর আঙুল 1 হাত বড় লয়, এরকম বড় আঙুল লয়। এখানে কি আঙুল, এখানে কি আছে? তো আকার আকৃতিতে যে সমস্ত প্রাণী ঠিকঠাক থাকবে তাকে আমরা জীব বলবো। যেমন এবার আম গাছও একটা জীব। আম গাছে আম কিন্তু ফল আমের ডগালেই ধরবে, এরকম নয় যে মাটির তলে ধরবে। আম মাটির তলে ধরবে না। তাহলে যে সমস্ত প্রাণীর আকার আকৃতি একবারে ঠিকঠাক আছে তাদেরকে আমরা জীব বলবো। যেমন মানুষ, ছাগল, ভেড়া, গরু। যেমন গরুর মুখের সাইডে কান আছে, আর এরকম নয় যে পেছনের সাইডে কান হয়ে যাবে, পেছনের দিকে আর চোখ হয়ে যাবে। বা মানুষ মানে পা নিচের দিকে আছে, হাত উপর দিকে আছে, এরকম নয় যে হাত নিচু দিকে হয়ে যাবে আর পা উপর দিকে হয়ে যাবে। এরকম আকার আকৃতি যদি হয় তাহলে ও মানুষ নয়। বুঝতে পারলাম? তারপরে আমরা চলে আসবো 4 নম্বরে। 4 নম্বর হচ্ছে যে উপাদান। উপাদান কি? উপাদান হচ্ছে যে গাছ হোক বা মানুষ, ওটা কোষ দিয়ে তৈরি বা সেল দিয়ে তৈরি। আমাদের শরীরের সব থেকে ছোট্ট একক হচ্ছে কোষ। যেমন একটা বাড়ির মধ্যে সব থেকে ছোট্ট মানে এক জোড়ের মধ্যে থাকে যেমন ইট, ইট না হলে কিন্তু বাড়ি করা অসম্ভব, সেরকমই শরীরের মধ্যে কোষ বা সেল না হলে কিন্তু এরকম পুরো শরীরটা আমার এরকম হওয়া অসম্ভব। আমাদের শরীরের সব থেকে ছোট্ট একক ইউনিট মানে এক যোগ হচ্ছে কি? হচ্ছে সেল বা কোষ। আর
বাড়ির মধ্যে সব থেকে ছোট্ট ইউনিট হচ্ছে ইট। ইট যদি না থাকবে তাহলে কিন্তু বাড়ির দেওয়ালই হবে না, তো গাঁথনি দিয়ে দেওয়াল হবে, শুধু খালি বালি দিয়ে দেওয়াল হবে? কিন্তু না, পাথর দিয়ে কি হবে, পিলার হবে। কিন্তু ইট বেশি, তো সব থেকে বেশি কি আছে বাড়ির মধ্যে, ইট আছে। সেরকমই শরীরের মধ্যে সব থেকে বেশি কি আছে, কোষ বা সেল, একে প্রোটোপ্লাজমা বলি। তাহলে 4 নম্বর, শরীরের সব থেকে উপাদান কি থাকবে, কোষ। সেটা হচ্ছে গাছের ক্ষেত্রেও আর মানুষের ক্ষেত্রেও। তারপরে চলে আসি আমরা 5 নম্বরে চলে আসবো, শাসন। কি আসবে, শাসন। ও রেচন। শাসন মানে হচ্ছে যে কোনো, যেমন হচ্ছে মানুষ, মানুষ কি নাই, শ্বাস নেয়। মানুষ কি নাই, শ্বাস নেয় একটা মানে পদ্ধতির মাধ্যমে। তাহলে যে সমস্ত প্রাণী শ্বাস নেবে তারা কি হবে, জীব। আর যে সমস্ত প্রাণী শ্বাস নেবে না, যেমন ইট, বালি, পাথর, এরা কোনো শ্বাসের প্রয়োজন নাই, অক্সিজেনের প্রয়োজন নাই, এদের কোনো রেচন পদ্ধতি হয় না। কিন্তু মানুষের রেচন, যেমন হচ্ছে থুথু, হচ্ছে কানের হচ্ছে খোল, নাকের চেপড়ি, যেমন হচ্ছে মানে শরীরের পেচ্ছাপ, পায়খানা, এগুলো সব হচ্ছে রেচনতন্ত্র। পৃথিবীর যত জীব বেঁচে আছে সব রেচনতন্ত্র হয়, গাছেরও হয়। গাছকে যদি আমরা ঠোকর মারি, ঠোকর মারার পর একটা সাদা আঠা বার হয়ে আসে, এটা গাছের রেচনতন্ত্র। গাছের বজ্র পদার্থ সেগুলো গাছ বার করে দেয়। তাহলে যে সমস্ত প্রাণীর তাহলে শ্বাস অক্সিজেন গ্রহণ করবে তাদেরকে আমরা জীব বলবো, যারা অক্সিজেন গ্রহণ করবে না তাদেরকে আমরা জড় বলবো। বুঝতে পারলাম? তারপরে চলে আসি আমরা 5 নম্বর হলো 6 নম্বরে। 6 নম্বরে হচ্ছে বৃদ্ধি। 6 নম্বরে কি আসবে, বৃদ্ধি। তাহলে বৃদ্ধি, মানুষের কি আছে, বৃদ্ধি আছে। সেরকম গাছের কি আছে, বৃদ্ধি আছে। তাহলে যে সমস্ত প্রাণী আস্তে আস্তে বেড়ে উঠবে তাদের কি বৃদ্ধি থাকবে, তারা হচ্ছে জীব। যারা কোনো দিন বাড়বে না, যেমন হচ্ছে চেয়ার, কি চেয়ার, যেমন হচ্ছে চেয়ার, এরা কোনো দিন বাড়বে না, যেরকম আছে সেরকমই থাকবে। আস্তে আস্তে ক্ষয় হবে, পা ভেঙে পড়ে যাবে, ওকে প্লাস্টিক দরে বিক্রি করে দেওয়া হবে। কিন্তু যে সমস্ত প্রাণী বৃদ্ধি হবে, আস্তে আস্তে বাড়বে, তাকে আমরা জীব বলবো। যেমন হচ্ছে গাছ আস্তে আস্তে বাড়বে, বাড়ার পর ওকে যখন বয়স হবে মারা যাবে, মারা যাওয়ার পর কাঠ তৈরি হবে, চেয়ার হবে। সেই চেয়ার আমরা বসবো, ব্যবহার করব। বুঝতে পারলাম? তারপরে চলে আসি এবার 7 নম্বরে। 7 নম্বর হচ্ছে জনন প্রজনন। জনন প্রজনন, জনন প্রজনন মানে কোনো হচ্ছে বংশ বিস্তার হবে। যেমন মানুষের ক্ষেত্রেও, গাছের ক্ষেত্রেও মানুষ কি করে, বংশ বিস্তার করে, তার বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পর নাম রাখে, লালটু, ফুলটু, সল্টু, এগুলা নাম রাখে। সেরকমই গাছেরও ফল ধরে, ফল ধরার পর বীজ হয়, সেই বীজ আবার মাটিতে পড়ে, একটা নতুন গাছ তৈরি হয়। তাহলে নতুন গাছ তৈরি হয়। যেমন এটা হচ্ছে একটা ফল, এই ফলের মধ্যে বীজ থাকে, বীজ নিচে পড়বে আর গাছ তৈরি হবে। মানুষের মানে মানুষের বীজ প্রজননতন্ত্র মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে পড়বো। আর গাছের হচ্ছে মানে প্রজনন হচ্ছে ফল থেকে হয়, ওটা বার্ডিং সিস্টেমে পড়বো। তাহলে 7 নম্বর বুঝতে পারলাম। 8 নম্বরে হচ্ছে যে অভিযান। 8 নম্বরে কি, অভিযান। 8 নম্বর হচ্ছে অভিযোজন। তাহলে অভিযোজন, তাহলে অভিযান কি হচ্ছে, অভিযান হচ্ছে যে পরিবেশের সঙ্গে যার মিলিয়ে নেওয়ার ক্ষমতা থাকবে সেই কিন্তু পরিবেশে বাস করতে পারবে, তাছাড়া পরিবেশে বাস করতে পারবে না। যেমন হচ্ছে মানুষ, মানুষ পরিবারকে এবারে পরিবেশকে মানিয়ে নিয়েছে, তার জন্য পরিবেশে কিন্তু বাস করতে পারবে। এরকম নয় যে মানুষকে পরিবেশ থেকে দূর করে দেওয়া হবে, মাঠ জঙ্গলে রেখে দেওয়া হবে, কোনো খাবার থাকবে না, কোনো কাজকাম থাকবে না, মানুষ বেঁচে থাকবে, মানুষও মরে যাবে। ঠিক একই রকম জঙ্গল থেকে একটা বাঘ তুলে নিয়ে আসবো, ওকে পরিবেশের মধ্যে রেখে দিব, ও কোনো সময় কিছু খাবার খেতে পারবে না, দেখতে পারবে না, শিকল দিয়ে পা বেঁধে তাহলে কিন্তু মাংস শিকার করতে পারবে না, ও কিন্তু মরে যাবে। তাহলে যে সমস্ত প্রাণী নিজের পরিবেশে ঠিকঠাক
আবহাওয়াকে নিয়ন্ত্রণ হিসাবে বেঁচে থাকতে পারবে তাদেরকে আমরা জীব বলবো। তাছাড়াও এবং যেমন হচ্ছে একটা পাথরকে যদি আমি বা একটা ইটকে নিয়ে আমি যদি মাঝখান জঙ্গলে ফেলে আসি, যদি সে ওইখানটায় পড়ে থাকবে, আর কোনো শ্বাস নাই, অক্সিজেন নাই, চলবে না, বৃদ্ধি হবে না, ও চুপচাপ ওই জায়গায় পড়ে থাকবে, ওর কোনো ব্যাপার নাই, তার জন্য ও জড়, ওর কোনো ব্যাপার নাই। কিন্তু মানুষ বেঁচে থাকার জন্য পরিবেশকে মানিয়ে নেবে, তার জন্য একে বলা হয় অভিজারণ। পরিবেশের সঙ্গে যখনই মানিয়ে নেবে ও নিজে ঠিকঠাক থাকবে এবং পরিবেশকেও ঠিকঠাক রাখবে। তারপরে চলে আসে চলন ও গমন। 9 নম্বরে চলে আসে চলন ও গমন। চলন গমন মানে যারা চলাফেরা করতে পারবে তারা এবং নিজস্ব একটা প্রক্রিয়া থাকবে, তারা জীব। এবং জীবের চলন ও গমন দুটি উভয়ই হয়, কিন্তু জড়ের চলন ও গমন উভয়ই হয় না। চলন গমন টপিক একটু বড়, আলাদাভাবে ভালো করে পড়ব। তারপরে চলে আসে জীবনচক্র। 10 হচ্ছে জীবন চক্র। প্রত্যেকটা জীবের একটা জীবন চক্র থাকে। যেমন প্রথমে কি হবে, জন্ম, তারপরে বৃদ্ধি হবে, তারপরে কি হবে, বয়স্ক হবে, মানে বয়স্ক হবে, তারপরে হবে মৃত্যু। মৃত্যু। তাহলে যে সমস্ত প্রাণীর জীবনচক্র হবে, যেমন হচ্ছে প্রথমে জন্ম হবে, তারপরে জন্ম অবস্থায় শিশু, শিশু থেকে একটু বয়স্ক হবে এবং মানে যখন আমাদের মতন তৈরি হবে, তারপরে একটু বয়স্ক হবে, বয়স্ক হওয়ার পর মৃত্যু হবে। সেরকম প্রত্যেকটা গাছেরও একই রকম প্রসেস হয়, প্রত্যেকটা প্রাণীরও একই রকম প্রসেস হয়। এই সবগুলি প্রসেস যদি একসঙ্গে থাকবে সে হবে জীব বৈচিত্র্যের একটা প্রাণী, একটা কি প্রাণী। আর এইগুলোর মধ্যে একটা বৈশিষ্ট্য থাকবে না, তারা হচ্ছে জড়। তাহলে আমরা যেগুলো পড়লাম যে ক্লাস 9-এর বায়োলজি প্রথম অধ্যায় এবং 1.1-এর আমরা জীবজগতের বৈচিত্র্য আমরা পড়লাম। এবং বৈচিত্র্য 10টি হচ্ছে মেন টপিক। একটি হচ্ছে উত্তেজিত থাকবে, উত্তেজিত থাকবে, বিপাক হবে, আকার আকৃতি থাকবে, হচ্ছে উপাদান থাকবে, হচ্ছে শাসন ও রেচন পদ্ধতি থাকবে, বৃদ্ধি থাকবে, তারপরে জনন ও প্রজনন করার ক্ষমতা থাকবে এবং অভিযান মানে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকবে, তারপরে চলন ও গমন করতে পারবে এবং জীবনচক্র থাকবে। জীবনচক্রের মধ্যে জন্ম হবে, বেড়ে উঠবে, বৃদ্ধি হবে, তারপরে একটু বয়স্ক হবে, তারপরে মৃত্যু হবে। এই সব চক্র যে সমস্ত প্রাণী থাকবে সে হচ্ছে জীব। তাহলে এরপরে নেক্সট টপিক নিয়ে আলোচনা করব ক্লাস 9-এর জীবনবিজ্ঞান। জয় হিন্দ।